আমাদের বাঁচাও, আমরা নিরস্ত্র। পালাও, সবাই পালাও, ওরা মেরে ফেলছে। স্বাগতম আজকের এই বিশ্লেষণে। আচ্ছা, ভাবুন তো, একটা বিশাল শক্তিশালী সামরিক সাম্রাজ্য, আর তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে দাঁড়াচ্ছে স্রেফ একটা চিঠি। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ইতিহাস বলছে ঠিক এমনটাই ঘটেছিল। কিভাবে একজন কবি মাত্র একটি চিঠির মাধ্যমে একটা আস্ত সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, সেটাই আজ আমরা দেখব। চলুন একটু গভীরে যাই। ধরুন, আপনার দেশের মানুষের ওপর আপনার থেকে শত শত মাইল দূরে এক অমানবিক আর নির্মম অত্যাচার চলছে। আপনি সেখানে উপস্থিত নেই, কিন্তু খবরটা পাচ্ছেন। সেই মুহূর্তে যেখানে মানুষদের আক্ষরিক অর্থেই মানুষ হিসেবে গণ্য করা হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে কিভাবে প্রতিবাদ করবেন আপনি? প্রথমেই আমাদের ফিরে যেতে হবে সেই মর্মান্তিক অধ্যায়ে। ১ নম্বর বিভাগ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ১৯১৯ সালের এপ্রিল মাস। অবিভক্ত পাঞ্জাব তখন একেবারে উত্তাল। একদিকে কুখ্যাত রাউলেট অ্যাক্টের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, অন্যদিকে ১০ই এপ্রিল বিনা বিচারে গ্রেফতার হলেন ড সত্যপাল এবং সাইফুদ্দিন কিচলুর মতো নেতারা। পরিস্থিতি তখন যেন বারুদে স্তূপ। আর সেই বারুদে আগুন লাগল ১৩ই এপ্রিল। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে তখন বৈশাখী উৎসব চলছে। প্রায় ২৫,০০০ মানুষ জড়ো হয়েছেন সেখানে। মজার বা বলা যায় দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই জমায়েতটা ডেকেছিল হংসরাজ নামের এক ব্যক্তি, যাকে অনেক ইতিহাসবিদই একজন সুবিধাবাদী, বিশ্বাসঘাতক বা ব্রিটিশ গুপ্তচর বলে মনে করেন। আর তারপর ১৬০০, হ্যাঁ ঠিক শুনেছেন, ১৬০০ রাউন্ড গুলি। ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্দেশে চারদিক পাঁচিলে ঘেরা একটা পার্কে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ওই নিরস্ত্র সাধারণ মানুষদের ওপর নির্বিচারে গুলি চালানো হলো। বেরোনোর সরু পথটুকুও আটকে দেওয়া হয়েছিল। শত শত নিরীহ মানুষ, নারী, শিশু মুহূর্তের মধ্যে প্রাণ হারালেন। কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কোনটা ছিল? শুধু তো শারীরিক বর্বরতা নয়, এরপর শুরু হলো আরেক ধরনের মানসিক নির্যাতন। তখনকার অ্যাংলো ইন্ডিয়ান মিডিয়া ডায়ারকে রীতিমতো ত্রাণকর্তা বা হিরো বানাতে শুরু করল। ভারতীয়দের এই ভয়াবহ যন্ত্রণাকে তারা স্রেফ উপহাস করল। এটা ছিল ভুক্তভোগীদের শেষ সম্বলটুকু, তাদের মানবিকতাটুকুও মুছে ফেলার একটা নিষ্ঠুর চেষ্টা। এবার আসি আমাদের দ্বিতীয় বিভাগে, সেই ঐতিহাসিক নাইটহুড প্রত্যাখ্যান। পঞ্জাবের এই হাড় হিম করা খবর যখন কলকাতায় পৌঁছাল, রবীন্দ্রনাথ ঠাকুর তখন আক্ষরিক অর্থে স্তব্ধ। তিনি বুঝলেন চুপ করে থাকার সময় শেষ। একটু প্রেক্ষাপটটা বলি। ১৯১৫ সালে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ স্বয়ং রবীন্দ্রনাথকে নাইটহুড বা স্যার উপাধিতে ভূষিত করেছিলেন। ব্রিটিশ রাজের দেওয়া বিশাল এক সম্মান। কিন্তু ১৯১৯ সালের ৩০শে মে ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে একটা চিঠি লিখে তিনি সোজাসুজি এই সম্মান ফিরিয়ে দিলেন। সেই বিখ্যাত চিঠিতে তিনি লিখেছিলেন, সময় এসেছে যখন সম্মানসূচক পদবিগুলো আমাদের এই অবমাননার প্রেক্ষাপটে আমাদের লজ্জাকেই আরও প্রকট করে তোলে। ভাবুন একবার, এই একটা কথার মাধ্যমে রবীন্দ্রনাথ অত্যন্ত সুকৌশলে তার মতো একজন অভিজাত মানুষের সাথে সাধারণ নির্যাতিত মানুষের যে সামাজিক দূরত্ব ছিল তা চিরতরে ঘুচিয়ে দিলেন। যা আমাদের নিয়ে যায় তৃতীয় বিভাগে, ভাষার এক অসাধারণ কৌশল। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে, তাই না? নিজের মাতৃভাষা বাংলা, সারা জীবন বাংলায় লিখলেন, অথচ এমন একটা গুরুত্বপূর্ণ চিঠি তিনি ইংরেজিতে কেন লিখলেন? এর পেছনে আসলে তার মাস্টার স্ট্রোকটা কী ছিল? কারণগুলো কিন্তু খুব স্পষ্ট আর স্ট্র্যাটেজিক। প্রথমত, তিনি সরাসরি ব্রিটিশ ভাইসরয়ের চোখে চোখ রেখে কথা বলতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, ব্রিটিশরা নিজেদের যে সভ্য সরকার বা সিভিলাইজড গভর্নমেন্ট বলে দাবি করত, ইংরেজিতে লিখে তিনি তাদের সেই অহংকারকেই চ্যালেঞ্জ করেছিলেন। পাশাপাশি ভারতের যে ইংরেজি শিক্ষিত এলিট শ্রেণী তখনও নিশ্চুপ ছিল, তাদের সামনে একটা আয়না ধরাও তার উদ্দেশ্য ছিল। তিনি নিশ্চিত করেছিলেন যেন চিঠিটির খবর সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের প্রাণকেন্দ্রে গিয়ে আঘাত করে। চিঠির একটা লাইন শুনলে গায়ে কাঁটা দেবে। তিনি লিখছেন, এমন আচরণ করা হয়েছে এক নিরস্ত্র এবং সম্বলহীন জনসংখ্যার সাথে, এমন এক শক্তির দ্বারা যাদের কাছে মানুষের জীবন ধ্বংস করার সবচেয়ে ভয়ানক এবং কার্যকরী সংগঠন রয়েছে। এই একটা বাক্য দিয়ে তিনি ব্রিটিশদের সমস্ত তথাকথিত নৈতিক যুক্তিকে একেবারে নস্যাৎ করে দিয়েছিলেন। খেয়াল করে দেখুন শব্দগুলোর খেলা।
একদিকে তিনি ভারতীয়দের বলছেন পপুলেশন বা জনসংখ্যা, যাদের তিনি নিরস্ত্র অসহায় হিসেবে এক মানবিক রূপ দিচ্ছেন, আর ব্রিটিশদের বলছেন পাওয়ার বা শক্তি, অর্থাৎ তারা কোনো মানুষ নয়, স্রেফ একটা ধ্বংসাত্মক অমানবিক মেশিন। ব্রিটিশ মিডিয়া যে ন্যারেটিভটা তৈরি করেছিল, রবীন্দ্রনাথ এক ধাক্কায় সেটা উল্টে দিলেন। নির্যাতিতদের ফিরিয়ে দিলেন মানবিক মর্যাদা, আর ঔপনিবেশিক রাষ্ট্রকে দাঁড় করালেন একটা যুক্তিহীন বর্বর শক্তি হিসেবে। আমাদের ৪ নম্বর বিভাগ, মানবিকতা পুনরুদ্ধার। এই চিঠিটা কিন্তু শুধু একটা কাগজের টুকরো ছিল না, এটা ছিল একটা বিশাল বুদ্ধিবৃত্তিক জোট তৈরির ডাক। চিঠিতে তিনি বারবার উই বা আমরা শব্দটি ব্যবহার করেছেন। সেই যুগে অভিজাত ভারতীয়রা সাধারণ মানুষের থেকে বেশ একটা দূরত্ব বজায় রাখতেন, কিন্তু রবীন্দ্রনাথ সেই বেয়াল ভেঙে নিজেকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনলেন। তিনি বুঝিয়ে দিলেন, যতক্ষণ না প্রতিটি ভারতীয় জীবনের মূল্য সমানভাবে স্বীকৃত হচ্ছে, ততক্ষণ ব্যক্তিগতভাবে কেউই এই সহিংসতা থেকে নিরাপদ নয়। তিনি স্পষ্ট লিখছেন, আমার দেশের জন্য আমি অন্তত এইটুকু করতে পারি যে আমার কোটি কোটি দেশবাসীর প্রতিবাদের কণ্ঠস্বর হতে গিয়ে সমস্ত পরিণতি আমি নিজের কাঁধে তুলে নিতে প্রস্তুত। যেখানে আক্ষরিক অর্থের রাস্তায় নেমে প্রতিবাদ করা অসম্ভব ছিল, সেখানে কলম দিয়েই তিনি সমস্ত নির্যাতিত মানুষকে একতাবদ্ধ করেছিলেন। এবার আসি ৫ নম্বর এবং শেষ বিভাগে, জাতীয়তাবাদের মায়া। জালিয়ানওয়ালাবাগের এই ঘটনা আর রবীন্দ্রনাথের নিজস্ব দর্শনের মধ্যে একটা গভীর যোগসূত্র আছে। প্রতিধ্বনি দ্য ইকো নামের একটি একাডেমিক জার্নালে এই বিষয়টা খুব চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, রবীন্দ্রনাথ কিন্তু পশ্চিমা সংস্কৃতির অনেক অর্জনেরই অনুরাগী ছিলেন, কিন্তু তাদের যে সংঘাতভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটার তিনি ছিলেন কট্টর সমালোচক। মূল বিষয়টা হল, পশ্চিমা জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমকে রবীন্দ্রনাথ একটা বিধ্বংসী মহামারী মনে করতেন, কারণ এর ভিত্তিটাই ছিল সংঘাত আর সাম্রাজ্যবাদ। এর ঠিক উল্টো দিকে তিনি বিশ্বাস করতেন স্পিরিচুয়াল ইউনিভার্সালিজম বা আধ্যাত্মিক বিশ্বজনীনতায়, এমন একটা আদর্শ যেখানে সমগ্র মানবজাতি এক এবং সমাজ হবে সম্পূর্ণ শ্রেণী ও বর্ণবৈষম্যহীন। বন্ধু CF অ্যান্ড্রুজকে লেখা একটা চিঠির কথা বলি। তিনি লিখছেন, আমি ভারতকে ভালোবাসি, কিন্তু আমার ভারত একটি ধারণা, এটি কেবল কোনো ভৌগোলিক অভিবৃত্তি নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তার দেশপ্রেম কেবল ম্যাপের কিছু রেখা বা অন্ধ আনুগত্যের মধ্যে আটকে ছিল না, তার কাছে এটা ছিল আত্মিক আর নৈতিক উন্নতির একটা সোপান। তিনি বারবার বলেছেন, অন্ধ অনুকরণে কোনো লাভ নেই। সত্যিকারের আত্মনির্ভরতা আসে মানুষের ভেতরের আত্মশক্তি আর নৈতিক মূল্যবোধকে জাগিয়ে তোলার মাধ্যমে। পশ্চিমা জাতিরাষ্ট্রের ধ্বংসাত্মক মডেলকে নকল করাটা তার কাছে ঘোর অপছন্দের ছিল। তার মতে সত্যিকারের স্বাধীনতা মানে হৃদয় আর মনের মুক্তি। তাই ১৯১৯ সালের ওই নাইটহুড প্রত্যাখ্যানের চিঠিটা স্রেফ একটা পদত্যাগপত্র ছিল না, ওটা ছিল সাম্রাজ্যবাদের সেই নির্মম মেশিনের বিরুদ্ধে এক কালজয়ী অভিযোগপত্র। জালিয়ানওয়ালাবাগের মতো একটা নির্দিষ্ট ঘটনা কিভাবে মানব মর্যাদার সপক্ষে একটা বিরাট দার্শনিক লড়াইয়ের জন্ম দিতে পারে, এটা সত্যি অবাক করার মতো বিষয়। আর তাই আজকের এই বিশ্লেষণের শেষে একটা প্রশ্ন দিয়ে আপনাদের ভাবতে বাধ্য করতে চাই। যদি মাত্র একটা চিঠি একটা বিশাল সাম্রাজ্যের অমানবিকতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারে, তাহলে আজ আমাদের শব্দ, আমাদের ভাষা কি পারে না আধুনিক এই জাতীয়তাবাদের দেয়ালগুলোকে ভেঙে ফেলতে? রবীন্দ্রনাথের সেই বিশ্বজনীনতার ধারণা আজও কতটা প্রাসঙ্গিক তা ভেবে দেখার দায়িত্বটা আপনাদেরই রইল। আজকের আলোচনা এখানেই শেষ করছি।